কেমন হয় যদি ঘুম থেকে উঠেই সামনে এমন দৃশ্য দেখতে পান? পাখির কলতান আর সূর্যের স্নিগ্ধ আলোয় আপনার ঘুম ভাঙার পর আপনি প্রকৃতির মাঝে এভাবে যদি হারিয়ে যান, কিংবা গরম চায়ে চুমুক দিতে দিতে আপনি যদি দেখে নিতে পারেন দূরে কুয়াশার চাদরে মোড়া পাহাড়গুলোকে, তবে কেমন হয়? অ্যাডভেঞ্চার যদি চান তাহলে এখানে আছে অনেক ছোট ছোট টিলা, যেগুলো চাইলে আপনারা অনায়াসেই ট্রেক করতে পারেন। এটুকু বলতে পারি, ট্রেকিংয়ের যে সুন্দর মজা সেটা আপনি কখনোই ভুলবেন না। তারপর ট্রেক করে উপরে এসে উঠে আপনি দেখে নিতে পারেন সমগ্র এলাকার একটা প্যানোরামিক ভিউ। এখানে আসার আগে আপনারা যদি চান আমাদের মতো করে ট্যুরটাকে প্ল্যান করতে, যেখানে আসার পথে আপনারা মাইথন ড্যাম থেকে শুরু করে বরন্তী লেক এসব কিছুই আপনারা দেখে নিতে পারবেন। সাথে দেখা হয়ে যেতে পারে এদের সঙ্গে, যারা আপনাদেরকে এক টুকরো শৈশব মনে করিয়েই ছাড়বে। রাস্তার চারিপাশের সৌন্দর্য আপনাদেরকে তো মুগ্ধ করবেই। তারপর যখন আপনি পৌঁছবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে, তার আনন্দ যে কতখানি সেটা আপনারা কখনোই ভিডিও দেখে অনুভব করতে পারবেন না। তাই আমাদের ভিডিওটা দেখুন আর দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ুন। 16 ফেব্রুয়ারি 2024 শুক্রবার ভোর 5:43-এ আমাদের যাত্রা শুরু হলো। বাইপাস ধরে আমরা এগিয়ে যেতে লাগলাম কুয়াশার বুক চিরে। যেতে যেতে চোখে পড়ল আমাদের মতোই অনেক যাত্রীদের, যারা বেরিয়ে পড়েছে নতুন জায়গা এক্সপ্লোর করতে। শীতের কামড় যথেষ্ট ছিল, কিন্তু নতুন জায়গায় যাওয়ার উৎসাহ ও উত্তেজনা সবকিছুকেই ছাপিয়ে গেল। তবে কিছু দূর যাওয়ার পর চায়ের একটা টান অনুভব করলাম, তাই এক জায়গায় থেমে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। এখন ইট পাথরের জঙ্গল ছেড়ে রাস্তার দুপাশে গাছেদের আনাগোনা শুরু হয়েছে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। আমরা গঙ্গা নদী পেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা এসে পৌঁছলাম ডানকুনি। এখানে বলে রাখি, আমরা আমাদের গোটা যাত্রাপথকে 3টি সেকশনে ভাগ করে নিয়েছিলাম। তার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে কলকাতা টু মাইথন ড্যাম। আপনারা দুভাবে মাইথন ড্যাম পৌঁছতে পারবেন, চাপাডাঙ্গা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে আসানসোল, ও আরেকটা ডানকুনি, সিঙ্গুর, রসুলপুর, শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর হয়ে আসানসোল। আমরা ধরে নিলাম দিল্লি কলকাতা এক্সপ্রেসওয়ে। যেতে যেতে এখানে একটু পাহাড়ের ফিল পেলাম, কারণ চারিদিকটা কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। হঠাৎ করেই চারিপাশটা কুয়াশার চাদরে মুড়ে যায়, দৃশ্যমানতা এখানে একদম কমে যায়। চারিদিকটা মনে হয় যেন এক মায়াবী পরিবেশ। দিল্লি কলকাতা এক্সপ্রেস হয়ে যদি আপনারা আসতে চান, তাহলে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই রাস্তাটার রিনোভেশন বা নতুন করে কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক জায়গায়। তাই এই রাস্তা দিয়ে আসলে আপনাদেরকে কখনো কখনো সার্ভিস রোডের শরণাপন্ন হতে হবে। তবে কিছু দূর যাওয়ার পর একটা নতুন সমস্যার সম্মুখীন হলাম।
পিছনের যে টেল রেস্টের যে জায়গাটা ছিল সেটা একটু ভাঙা ছিল, তাই টুল কিট বার করে প্রীতম একটু রিপেয়ার করে নিল। এখন আমরা আসানসোলে। আর এটাকে দেখে আপনারা যদি আমার মতোই পাহাড় ভেবে বসেন তাহলে আপনারা ভুল করলেন। এটা একটা কলিয়ারি এলাকা এবং কয়লা অঞ্চলে এরকম উঁচু উঁচু ঢিপি আকসারই দেখা যায়। এই পাথরের ঢিপিগুলোকে বাঁদিকে রেখে কিছু দূর এগিয়ে আসতেই আপনারা এক ক্রসিং দেখতে পাবেন। সেখান থেকে আপনারা দিল্লি কলকাতা এক্সপ্রেস ওয়েকে ছেড়ে ডান দিকের সরু রাস্তায় ঢুকে পড়বেন। সেখান দিয়ে কিছুটা চলার পরই আপনারা দেখতে পাবেন বাঁদিকে কল্যাণেশ্বরী মন্দির। আমাদের হাতে সময় কম থাকায় এবং আমাদের গন্তব্য অনেকটাই দূরে হওয়ায় আমরা পুজো দিতে পারলাম না। দূর থেকে মাকে প্রণাম করে আমরা আরো গিয়ে চললাম। রাস্তা এখন বেশ সংকীর্ণ। ওই যে দূরে পাহাড় চূড়ায় এক মন্দির দেখা যাচ্ছে, ওখানে এক মন্দির আছে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে মাইথন ড্যাম, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এই এলাকাটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা নির্ধারণ করেছে, তাই এখানে কিছু দূর যাওয়ার পরই আপনাদেরকে সম্মুখীন হতে হবে এক চেকপোস্টের, যেখানে ইনিশিয়াল জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপরে আপনারা পারমিশন নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে সেই চেকপোস্ট। এখানে দরকারি কাজ মিটিয়ে আমরা এগিয়ে চললাম। আর কিছু দূর গিয়েই চোখের সামনে খুলে গেল এক বিস্ময়কর জগৎ। সামনে সুবিস্তৃত নীল জলরাশি, মাঝখানে মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে সবুজ দ্বীপ। বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বানানো এই বাঁধটি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন, তার জন্য আপনাদেরকে এক্সট্রা টিকিট কাটতে হবে। এই ড্যামের উল্টো দিকেই আছে এক উপত্যকা, জল ছাড়ার পর যেখান দিয়ে তীব্র বেগে জলস্রোত বয়ে চলে যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। প্রবল বেগে জলে টারবাইন ঘুরিয়ে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যাই হোক, যেতে হবে অনেক দূর, হাতে সময় কম থাকায় আমরা মাইথন ড্যামকে বিদায় জানিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এবার আমাদের গন্তব্য বরন্তি, যেটি এখান থেকে 29 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগবে 1 ঘন্টা 6 মিনিটের মতো। ড্যামটি ক্রস করেই আমরা বাঁদিকে রাস্তা নিলাম, আবার ডান দিক। এখানে ড্যামটি আমাদের পাশাপাশি সঙ্গ দিয়ে চলেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বোটগুলো সার দিয়ে দাঁড়ানো, ওখান থেকে আপনারা বোটিং করতে পারবেন। এখন আমরা ঝাড়খণ্ডে। আগেই বলেছিলাম যে মাইথন ড্যামটি ঝাড়খণ্ডে অবস্থিত। গুগল বাবাজির ভরসায় বেরিয়ে পড়লাম। অনেক রাস্তা, অচেনা রাস্তা আমাদেরকে ঠিকভাবে পৌঁছে দিলেও এখানটা একটু গড়বড় করে দিল। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ হওয়ায় এখানে আমাদের এই পথটাই ধারণ করতে হলো।
কিছু দূর যাওয়ার পর আমরা আবার একটা নদী পার হলাম। এটি বরাকর নদী। এই নদীর একদিকে আছে ঝাড়খণ্ড আর অপর দিকে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ। নদীটি এখন জলহীন প্রায়। রাস্তার দুপাশে এখন সবুজ গাছের সারি। তারপর আমরা আবারও একটা নদীর সম্মুখীন হলাম। এই নদীটির নাম হচ্ছে দামোদর, আর ওই যে দূরে বালি তোলারও কাজ চলছে। যাই হোক, আমরা দামোদর পার হয়ে এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই আমাদের চোখের সামনে ছবির মতো ভেসে উঠল ওই যে দূরে পাহাড়। পাহাড়টির নাম কি জানেন? গড়পঞ্চকোট। বিশ্বাস করুন, মনের যে কি ফিলিংস, কি অনুভূতি ছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের ট্রাভেল লিস্টে গড়পঞ্চকোট ছিল না, তবে তার এই অকস্মাৎ আবির্ভাব আমাদের যাত্রার আনন্দ দ্বিগুণ করে দিয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি ছোটবেলা থেকে গ্রামে মানুষ, তাই পাড়া আমার কাছে এক অত্যন্ত আনন্দের জায়গা। তার উপরে এই ছিমছাম আড়ম্বরহীন এই সুন্দর যে পরিবেশ, এটা বরাবরই আমাকে টানে। এবার আমাদেরকে রাস্তা নিয়ে চলল জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্যে। সেখানে পৌঁছতে গিয়ে আমরা সম্মুখীন হলাম এই রেল লাইনের। তারপর রেল লাইন ক্রস করে আবার একটা পাড়া। এখানকার রং বেরঙের বাড়িগুলো আমাকে অনেক আকৃষ্ট করলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বড়ন্তি পাহাড়। এর টানেই তো ছুটে আসা। যেতে গিয়ে দেখলাম নতুন অনেক রিসর্ট তৈরি হয়েছে। রিসর্টগুলোকে পাশে রেখে আমরা এগিয়ে যেতে লাগলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে বড়ন্তি লেক। আর ঠিক রাস্তার বাঁদিক ঘেঁষে উঠে গেছে বড়ন্তি পাহাড়। ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, বৃষ্টির সময় এখানকার জলই এই লেককে এত প্রাণবন্ত করে রেখেছে। এগিয়ে যেতে যেতে চোখে পড়ল এই সুন্দর হোমস্টেটি। এখানে আমাদের পরিচিত এক দাদা এসে সময় কাটিয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন লেক, হ্যাঁ, ওইটাই হচ্ছে বড়ন্তি লেক। আমরা বড়ন্তি লেকের উল্টো পারে গেলাম, যেটাকে সানসেট পয়েন্টও বলে। এখান থেকে বড়ন্তি পাহাড় আরো মায়াবী। শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য বড়ন্তিতে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বড়ন্তি লেকের সামনে। বড়ন্তি, এখানে অনেকগুলোই রিসর্ট গড়ে উঠেছে, নতুন নতুন রিসর্ট তৈরি হয়েছে। তো আপনারা চাইলে সেখানে এসে থাকতে পারেন রাত্রেবেলা, কোনো অসুবিধা হবে না। লোকেশনটা সত্যিই অপূর্ব, মানে ভাষায় বর্ণনা করা যায় না, এত সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। কারণ শহরে থেকে থেকে মানে কাজের চাপে মাইন্ডসেটটা এমন হয়ে গেছিলো না যে কোনো কিছু ভালো লাগছিল না। এখানে এসে সত্যিই ভালো লাগছে, আর একটু রিফ্রেশমেন্টের ব্যাপার যেটা ছিল সেটা সত্যিই এখানে উপভোগ করছি। দারুণ সুন্দর জায়গা। ভিউটা একবার জাস্ট দেখো, বড়ন্তি লেক আর তার দুপাশে চারপাশে বলতে গেলে পাহাড়, দেখো একবার। এখান থেকে বড়ন্তি পাহাড়কে আরো মায়াবী লাগছিল। সানসেট পয়েন্টের এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে এই পাহাড়গুলো। এখানেও অনেকগুলো রিসর্ট আছে থাকার জন্য। আর আপনারা দেখা পাবেন এদের, যারা খেজুর পাতার নানা রকম জিনিস তৈরি করে বিক্রি করছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, কিছু কিনুন এদের থেকে, আপনাদের শৈশবের কথা মনে করিয়ে দেবেই এরা। সময় হাতে কম, যেতে হবে এখান থেকে আরো অনেক দূর। তাই আমরা সেখান থেকে বিদায় নিয়ে এগিয়ে চললাম আমাদের তৃতীয় গন্তব্য, অর্থাৎ আমাদের রাত্রির ঠিকানা জজহাতু। হোশ ফিরল যখন পেট বাবাজি জানালো যে তার খিদে পেয়েছে। পাশেই একটা লোকাল দাদার থেকে কিনে নিলাম মশলা মুড়ি। এমনিতেও মশলা মুড়ি আমার খুব একটা প্রিয় নয়, তবে খালি পেটে কাঁচা লঙ্কা দিয়ে এই মশলা মুড়ির স্বাদ মনে থাকবে বহুদিন।
আর মনে থাকবে এই বরন্তির অকৃত্রিম সৌন্দর্য। যাই হোক, এখানে বেশি থাকবো না, কারণ বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে। কারণ আমাদের যে টেন্টের ব্যবস্থা করেছিলাম, আমরা টেন্টের ব্যবস্থা বলতে আমরা টেন্ট বুক করেছিলাম থাকার জন্য, সেই টেন্টে আমাদের যেতে হবে, যেটা এখান থেকে অনেকটাই দূরে। সেই জন্য এখানে বেশিক্ষণ ওয়েট করবো না। তোমাদেরকে তো দেখালাম সিনারিওটা কেমন, আর কোথায় থাকছি, কেমন কি অ্যাকোমোডেশন তাদের, আর তাদের ট্যারিফ কত, সব ডিটেল আমি দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সব উত্তর পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরের জার্নিতে। জজহাতু এখান থেকে 123 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগবে 3 ঘন্টা 28 মিনিটের মতো। তাই দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গড়পঞ্চকোট পাহাড়, আমরা তার খুব কাছেই পৌঁছে গেলাম এবার। এখান থেকে তার সৌন্দর্য কতটা সুন্দর সেটা ফোনের ভিডিওতে আপনারা দেখলে অনুভব করতে পারবেন না, এমনকি আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না। কিছু দূর এসে চোখে পড়ল এই সুন্দর লেভেল ক্রসিংটি, যেখান থেকে গড়পঞ্চকোট আরো বেশি সুন্দর। রাস্তার চারিপাশে এখন ঘন গাছের সারি। সুন্দর মসৃণ পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি তার মধ্যে দিয়ে। পড়ন্ত বিকেলে সূর্যের আলো মাঝে মাঝে এসে উঁকি দিচ্ছে আমাদের রাস্তায়। বিশ্বাস করুন, এতক্ষণ যাত্রাপথের যে সৌন্দর্য, এখানে সেটি যেন আরো দ্বিগুণ হয়ে গেছে। রাত্রিবেলা ড্রাইভিং এর এই যে সৌন্দর্য, এটা আরো দ্বিগুণ হয়ে গেছে। আমরা এখন মিশ্র অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। একাধারে আলোবিহীন এবড়ো থেবড়ো পাহাড়ি রাস্তা, অন্যদিকে নিকষ কালো অন্ধকার। আমাদের এই যাত্রাপথের সব থেকে সুন্দর যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেটা হচ্ছে রাত্রেবেলা গাড়িতে করে অযোধ্যা পাহাড় ভ্রমণ। এই অভিজ্ঞতা সারা জীবনে ভোলার নয়, তবে সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যাও আমাদের পিছু ছাড়েনি। এখানে এসে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। শেষমেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর রাস্তা খুঁজে পেয়ে আমিও প্রীতম ভাই অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ আমাদের সঙ্গী ছিল সারি সারি শালের জঙ্গল আর নিস্তব্ধ রাস্তা। অনেকক্ষণ পর আমরা জনবসতির সম্মুখীন হলাম। এবার রাতের বেলা নির্জন পাহাড়ি এবড়ো থেবড়ো পথে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা শেষমেশ এসে পৌঁছলাম আমাদের গন্তব্য বনপাহাড়ি কোস্টে। জজহাতু এসে আমরা এখানেই উঠেছিলাম বনপাহাড়ি ইকোস্টে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট গাইড গোলু ভাই। একটা দাদার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই স্থানে এসে পৌঁছলাম। থাকার জন্য অনেক অপশন থাকলেও আমরা বেছে নিয়েছিলাম ডেকাথলনের এই টেন্টগুলো, যেখানে থেকে আমরা এক অনন্য সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছিলাম। জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হতেই চলে এলো লিকার চা। সারাদিনের ক্লান্তি, না খাওয়া সব নিমেষে উধাও হয়ে গেল চায়ে চুমুক দিতেই।
চা শেষ করতে না করতেই আমাদের সামনে এসে হাজির হলো মুড়ি ও পকোড়া। নিমকি আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। হোমস্টেটি কোথায়, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত ট্যারিফ কি না কি সব কিছুই আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির ডেসক্রিপশনে। তো চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। পরের দিন আমরা পার্শ্ববর্তী একটি পাহাড়ে ট্রেকিংয়ে গিয়েছিলাম। ট্রেকিংয়ে গিয়ে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলাম, কিভাবে যাবেন, আপনারা ট্রেকিং করতে গেলে কি কি করতে হবে না হবে সব কিছুই সে বিষয়ে বলবো আর আমাদের অভিজ্ঞতাও শেয়ার করব। সেজন্য আপনাদেরকে দেখতে হবে ভিডিওটির শেষ পার্ট, পুরুলিয়া সিরিজের ভিডিওটির শেষ পার্ট, যেটি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হতে চলেছে। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।